আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ 21শে বৈশাখ 1428 বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা সাহিত্য থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প অভাগীর স্বর্গ দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে উপস্থাপন করেছিলাম 35 পৃষ্ঠা তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবিনে, এই পর্যন্ত। আজকে এরপর থেকে মা চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিল, রাধবো ক্ষণ রে। হঠাৎ উপরে অঙ্গুলি নির্দেশ করিয়া ব্যগ্র স্বরে কহিল, দেখ দেখ বাবা, বামন বা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। রথ বলছিলাম জগন্নাথ দেবের মূর্তির বাহন। আর এখানে ব্যাঘ্র শব্দটা যদি আমরা ভাঙাই, বি যোগ অগ্র, ব্যাঘ্র এভাবে হয়, অর্থাৎ ব্যাকুল গলার আওয়াজ। শব্দটা গঠন বি যোগ অগ্র। আর বামন হলো হিন্দুদের 4টা বর্ণভেদ আছে। এই বর্ণভেদের মধ্যে ব্রাহ্মণ সবচেয়ে উঁচু। এই ব্রাহ্মণের চলিত রূপ বামন। ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল, কই? ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল, তুই খেপেছিস? ও তো ধোঁয়া। রাগ করিয়া কহিল, বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি? এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া বলিল, বামনদের গিন্নি মরছে, তুই কেন কেঁদে মরিস মা? এই গিন্নি এর পুলিঙ্গ হলো কর্তা। কর্তা গিন্নি। গিন্নি বলতে বোঝায় গৃহিণী, এর আঞ্চলিক রূপ। আর পত্নী, স্ত্রী। গৃহিণী এর আঞ্চলিক রূপ হলো গিন্নি। আর নিরীক্ষণ শব্দের অর্থ হলো যত্ন সহকারে দেখা। নিরীক্ষণ, যত্ন সহকারে দেখা। আর হুশ অর্থ হলো চৈতন্য, জ্ঞান। ফার্সি হোশ থেকে আসছে। আচ্ছা, হুশ শব্দটা একটু পরে। কাঙালির মা এতক্ষণে হুশ হইল। হুশ শব্দটা ফার্সি হোশ শব্দ থেকে আসছে। ওখানে লিখে দেখিয়ে দেব শব্দার্থ লেখার সময়। ও তো ধোঁয়া শব্দটা হলো, আমরা জানি যে ধয়কারে ধোয়া, অন্তস্থয় আকার ধোয়া। এটা হলো যদি চন্দ্রবিন্দু না থাকে সেটা হলো কাপড় কাচা। আর চন্দ্রবিন্দু থাকলে এই যে আগুন জ্বাললে যে ধোয়া হয়। পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল। এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল, কাঁদবো কিসের জন্যে রে? চোখে ধো লেগেছে, বই তো নয়। ধো অর্থ হলো ধূম। সংস্কৃত ধূম থেকে আসছে। এটা কুয়াশার ধোয়া আছে, আর একটা আগুনের ধোয়া আছে। আর বই অর্থ বিনা, ছাড়া। সংস্কৃত ব্যতীত শব্দ থেকে এই বই। আর এটার হলো অব্যয়। ধো লেগেছে, বই তো নয়। হ্যাঁ, ধো লেগেছে, বই তো নয়। তুই কাঁদতেছিলি। মা আর প্রতিবাদ করিল না। ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্নান করিল, কাঙালিকেও স্নান করাইয়া ঘরে ফিরিল। শ্মশান সৎকারের শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটিল না। মানে এই যে বড় বাড়ির মহিলার অন্ত্যেষ্টিক্রিয়া, এটা দেখে সে মনে মনে নিজেকে ওইভাবে মৃত কল্পনা করে। আর নিজের মৃত্যুর সময় সন্তান এইভাবে আগুন দেবে, এটাও সে ভাবে। আর নিজে নিজে আত্মতৃপ্তি লাভ করে। সন্তানের নামকরণকালে পিতামাতার মূঢ়তায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময় শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদ করেন। তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভ্যাংসাইয়া চলিতে থাকে। কাঙালির মার জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙ্গাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল। মূঢ়তা, মূঢ় শব্দটা হলো অবিবেচক। এটা হলো স্ত্রীলিঙ্গে হয় মূঢ়া। আর শাব্দিক অর্থ হলো বোকামি। অন্তরিক্ষ শব্দের অর্থ হলো আকাশ। আকাশ। আর অব্যাহতি শব্দের অর্থ হলো নিস্তার, মুক্তি, অব্যাহতি। এখন অব্যাহতি শব্দটার অযোগ ব্যাহতি, এটা হলো গঠন, অযোগ ব্যাহতি। আর অব্যাহতি লাভ করিয়াছিল, তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল। বাপ রাগ করিয়া নাম দিল অভাগী।
অভাগী শব্দের অর্থ হলো ভাগ্যহীন, অভাগী। আর স্ত্রীলিঙ্গ হবে অভাগিনী, কিন্তু অভাগীর স্বর্গ না হইয়া তাহলে তো অভাগিনীর স্বর্গ হওয়া উচিত ছিল। অভাগী শব্দটা যদি পুলিঙ্গ হয় তাহলে হওয়ার উচিত ছিল না অভাগিনীর স্বর্গ। বাপ একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রহিল। বাপ নদীতে, কার বাপ? অভাগীর বাপ। মা নাই, বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায়, তাহার না আছে দিন না আছে রাত। তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রহিল, সে এক বিস্ময়ের বস্তু। যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ। এতক্ষণে অভাগীর স্বামীর নাম পাওয়া গেছে, রসিক বাঘ। বাঘের অন্য বাঘিনী ছিল, মানে উনি দ্বিতীয় বিবাহ করেছেন। ইহাকে লইয়া সে গ্রাম অন্তরে উঠিয়া গেল, অন্য গ্রাম। এটা অব্যয়ীভাব সমাস। অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে লইয়া গ্রামেই পড়িয়া রহিল। তাহার সেই কাঙালি বড় হইয়া আজ 15 পা দিয়াছে। কাঙালির বয়স কত? 15। সবেমাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে। অভাগীর আশা হইয়াছে আরো বছরখানেক তাহার অভাগ্যের সহিত যুঝিতে পারিলে দুঃখ ঘুচিবে। এই দুঃখ যে কি, যিনি দিয়াছেন তিনি ছাড়া আর কেহই জানে না। কাঙালি পুকুর হইতে আচাইয়া আসিয়া দেখিল তাহার পাতের ভুক্তাবশেষ মা একটা মাটির পাত্রে ঢাকিয়া রাখিতেছে। আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তুই খেলি নে মা? আচাইয়া মুখ ধোয়া হয়েছে এমন, এটা বাংলা শব্দ। আচাইয়া মুখ ধোয়া হয়েছে এমন। বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। ছেলে বিশ্বাস করিল না, বলিল, না খিদে নেই বই কি, কই দেখি তোর হাড়ি। এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়া আসিয়াছে। সে হাড়ি দেখিয়া তবে ছাড়িল। তাহাতে আর একজনের মতো ভাত ছিল। তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল। এই বয়সের ছেলে সচরাচর এরূপ করে না, কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলিয়া মায়ের ক্রোর ছাড়িয়া বাহিরের সঙ্গী সাথীদের সহিত মিশিবার সুযোগ পায় নাই। এইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইয়াছে। এখানে প্রসন্ন মুখ মানে খুশি মুখ, আর সচরাচর অর্থ হলো প্রায়ই। এখানে স্বাদ শব্দের অর্থ হলো ইচ্ছা। স্বাদ শব্দটা যদি দন্তস্বয় ব ফলা হয়, স্বাদ, এটা একটু না দেখালে হয় না। এই স্বাদ হলো জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া, আর এই স্বাদ হলো ইচ্ছা। এক হাতে গলা জড়াইয়া মুখের উপর মুখ রাখিয়া কাঙালি চকিত হইয়া কহিল, মা তোর গা যে গরম, কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি? কেন আবার নিয়ে এলি? মরা পোড়ানো কি তুই? মা শস্যব্যস্তে ছেলের মুখে হাত চাপা দিয়া কহিল, ছি বাবা, মরা পোড়ানো বলতে নেই, পাপ হয়। সতীলক্ষ্মী মা ঠাকুরন রথে করে স্বর্গে গেলেন। সতীলক্ষ্মী মা ঠাকুরন রথে চড়ে স্বর্গে গেলেন। এটা হলো স্বর্গ শব্দের আঞ্চলিক, স্বর্গে। চকিত স্ত্রীলিঙ্গ হবে চকিতা, চমক সৃষ্টি করে এমন, চকিত। আর শস্যব্যস্ত মানে খরগোশের মতো চঞ্চল, খরগোশ যেরকম চঞ্চল থাকে ওভাবে। ছেলে সন্দেহ করিয়া কহিল, তোর এক কথা মা, রথে চড়ে কেউ নাকি আবার স্বর্গে যায়? মা বলিল, আমি যে চোখে দেখনু। কাঙালি বামুন মা রথের উপরে বসে, তেনার রাঙা পা দুখানি যে সবাই চোখ মেলে দেখলো রে। সবাই দেখলে? সবাই দেখলে। তো এই সবাই দেখলে পর্যন্ত আজকের উপস্থাপনা, দ্বিতীয় পর্ব। তো এবার শব্দার্থগুলো একটু খেয়াল করি। বামুন, ব্রাহ্মণ, এটা ব্রাহ্মণ, আর এটা হলো পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ হবে বামনী। হওয়ার উচিত ছিল হলো বামন, বামনী। এখন এখানে রস্যকার দিচ্ছে আঞ্চলিকতার জন্য। আর ব্যাঘ্র শব্দটা আগে গঠনটা জানি, বি যোগ অগ্র, সন্ধি বিচ্ছেদ করলে এভাবে হবে, বি যোগ অগ্র, ব্যাঘ্র। ব্যাকুল গলার আওয়াজ, ব্যাকুল গলার আওয়াজ। আর যদি ছোট করে দেই তাহলে হবে আগ্রহ, ঠিক আছে? ব্যাকুল গলার আওয়াজ। আর নিরীক্ষণ শব্দের অর্থ যত্ন সহকারে দেখা, বিশেষ্য, যত্ন সহকারে দেখা, বিশেষ্য।
হুশ শব্দটা ফার্সি হোশ থেকে আসছে, ফার্সি শব্দ হোশ। এই হোশ থেকে আমরা বাঙালিরা বানাই ফেলছি হুশ। এই হুশ অর্থ হলো জ্ঞান, চৈতন্য, চৈতন্য, জ্ঞান। এরপরে গিন্নি, গিন্নি শব্দের গৃহিণী এর আঞ্চলিক রূপ, গৃহিণীর কথ্য রূপ। ওর শব্দটা লিখলাম না, অর্থ বোঝায় পত্নী। আচ্ছা লিখে দেই, গৃহিণী আঞ্চলিক বা কথ্য রূপ আর কি, গৃহিণীর আঞ্চলিক রূপ। ধো শব্দের অর্থ হলো, এটা সংস্কৃত ধূম থেকে আসছে, আর ধূমেই বোঝায়। আর যদি আমরা আরো অর্থ নেই তাহলে হবে কুয়াশা। সংস্কৃত ধূম থেকে আসছে, এর অর্থ হলো কুয়াশা। আর ধো অর্থ আসলে ধূম একই। আর মূঢ় শব্দের অর্থ হলো অবিবেচক, অবিবেচক, অবিবেচক। স্ত্রীলিঙ্গ হবে মুড়া, মুড়ো, মুড়া। ঠিক আছে, মুড়ো, মুড়া। অন্তরিক্ষ শব্দের বই, বই শব্দের অর্থ হলো বীণা, এটা অব্যয়। সংস্কৃত থেকে আসছে অব্যয়, অর্থ হলো ছাড়া, বই মানে ছাড়া বা বীণা। আর অন্তরিক্ষ শব্দের অর্থ হলো আকাশ। আর অব্যাহতি অর্থ হলো নিস্তার, অব্যাহতি অর্থ হলো নিস্তার, নিস্তার, মুক্তি। এরা অযোগ ব্যাহতি, অব্যাহতি যেহেতু শব্দটা গঠন হবে অযোগ ব্যাহতি, ব্যাহতি, অব্যাহতি। এরপরে আছে অভাগী, অভাগী শব্দের অর্থ হলো ভাগ্যহীন, ভাগ্যহীন। এখন এটা হলো পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ হওয়ার কথা ছিল অভাগিনী, কিন্তু অভাগিনী, তাহলে তো অভাগিনীর স্বর্গ হওয়া উচিত ছিল, এটা হলো স্ত্রীলিঙ্গ। ঠিক আছে। আর গ্রাম অন্তর, অন্য গ্রাম, অব্যয়ভাব সমাস, অন্য গ্রাম, গ্রাম অন্য গ্রাম, অব্যয়ভাব। আর আচাইয়া, মুখ ধোয়া হয়েছে এমন, বাংলা শব্দ আচাইয়া, এটা লিখে দিলাম বান। ঠিক আছে, মুখ ধোয়া হয়েছে এমন, মুখ ধোয়া হয়েছে এমন, আচাইয়া। প্রসন্ন মুখ, প্রসন্ন মুখ এটা বিশেষণ, খুশি মুখ, প্রসন্ন মুখ, খুশি মুখ। সচরাচর, সচরাচর এটা ক্রিয়া বিশেষণ, প্রায়ই, ক্রিয়া বিশেষণ প্রায়ই, প্রায়ই মানে তো আমরা জানি, হঠাৎ হঠাৎ। আর সাধ, সাধ শব্দের অর্থ হলো ইচ্ছা, আকাঙ্ক্ষা। সংস্কৃত শ্রদ্ধা থেকে আসছে, শ্রদ্ধা, ইচ্ছা, সাধ, ইচ্ছা। আর চকিত, চকিত স্ত্রী হবে, স্ত্রীলিঙ্গ হবে চকিতা, চকিতা, স্ত্রী। চমক সৃষ্টি করে এমন, চমক সৃষ্টি করে এমন, চমক সৃষ্টি করে এমন। তারপরে আছে শস্যব্যস্ত, শস্যব্যস্ত হলো খরগোশের মতো অত্যন্ত চঞ্চল ও ব্যস্ত সমস্ত, খরগোশের মতো অত্যন্ত, অত্যন্ত শব্দটার গঠন হলো অতিযোগ অন্ত, অত্যন্ত চঞ্চল, চঞ্চল বা ব্যতিব্যস্ত। ওকে, ব্যস্ত সমস্ত। তো আজকের ক্লাস এই পর্যন্ত। তো গল্পটার আসলে সারাংশ আমরা পড়তে পড়তে বুঝে যাব, আর সারাংশ এটা বলে দেব ক্লাসের শেষ পর্ব যেদিন উপস্থাপন করব সেদিন। আজকে এই পর্যন্ত। ভালো, সুস্থ, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।